স্বাগত বিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ফার্মগেটের খামার বাড়িতে মেট্রিকা ভবন উদ্বোধনের সময় তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, যারা দেশের অস্থিতিশীল করবে তাদেরকেই গ্রেপ্তার করা হবে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে বলেন, যারা গাজীপুরের ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে। এদিকে সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙা হয়েছে তা জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে যারা এটি করেছে খোঁজ নিয়ে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেছেন তিনি। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। এ মাসের মধ্যে জুলাই আগস্ট গণহত্যার বেশ কিছু আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। কয়েকটি মামলার শুনানিতে ট্রাইব্যুনালকে এই তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। পরে গণমাধ্যমকে তিনি জানান, জুলাই আগস্টের 18টি মামলায় 115 আসামির মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 35 জনকে। তাদের মধ্যে 45 জন পুলিশ, 9 জন সেনা সদস্য, আর বাকিরা রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি। এছাড়া রবিবার 2 পুলিশ ও 5 নাগরিকের বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখানে নিয়ন্ত্রণ কেউ প্রতিষ্ঠার বাইরে করতে চায় না, কেউ নিয়ন্ত্রণ ছাড়তে চায় না, স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না। যদি স্বাধীনভাবে কাজ করতে পারতেন অ্যাটর্নি জেনারেলের ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস এবং ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন, তাহলে দেখতেন ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ আইডিয়া তদন্তের ক্ষেত্রে আসতো। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণকে 1 নম্বর সমস্যা হিসেবে দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেছেন, এটা বন্ধ করা না গেলে আগের মতোই নির্বাচন হবে। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটের রিপোর্টারদের সংগঠন RFED মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করবে না আশ্বস্ত করে সিইসি বলেছেন, কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে, তবে বাস্তবে দেশের সব প্রতিষ্ঠানের অবস্থা একই রকম। ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা কোনোভাবেই সম্ভব নয়। ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, সে পুরানো জিনিস রিপিট হবে। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এইটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক বর্তমান কর্মকর্তাদের লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে গেছে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি দল। দুপুর 12:30টায় সংস্থাটির পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে দলটি কেন্দ্রীয় ব্যাংকে যায়। দুদকের কাছে তথ্য রয়েছে, এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এবং বর্তমান মিলিয়ে 300 উচ্চ পদস্থ কর্মকর্তার অর্থ সম্পদ ও অন্যান্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রয়েছে। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার রয়েছে। ওইসব লকারেই দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ বা সেগুলোর নথিপত্র রক্ষিত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এর আগে গত 26শে জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুরের লকারে তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে, যেগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে। ওই অভিযানের সময় দুদক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নামে আরও কিছু লকার দেখতে পায়। এরপর ওইসব লকার খুলতে দুদক আদালতের কাছে আবেদন করে। অনুমতি পাওয়ার পর অভিযানে যায় দুদকের টিম। সাত কর্মদিবসের মধ্যে 4 দফা দাবি বাস্তবায়ন না করায় শাহবাগ অবরোধ করেছে মেডিকেল
অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা। সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হয়, পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা দাবি করেন অনতিবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। আমরা ডিএমএফ থেকে কিছু করতে পারছি না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলে যে আছে কোনো একটা কোর্স, এটা অনেকে জানেই না। কেন আমরা 4 বছর মনে করেন যে পড়াশোনা করার পরে কোনো চাকরি পাই না, কোনো নিয়োগ নাই, তো আমরা 10ম গ্রেডে শূন্য পদে চাকরি চাই, শিক্ষা কারিকুলামে চেঞ্জ চাই। 7 দিনে তারা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু আমরা তার গ্রেজের টাকার কোনো কিছু প্রকাশ করে নাই এবং এই দাবিগুলো প্রেক্ষিতে আমাদের কিছু জানানো হয় না এখন পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে? প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিনা? তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আপনাকে ধন্যবাদ। আসলে 7 কার্যদিবসের মধ্যে 4 দফা দাবি পূরণ না করায় কিন্তু আবারও আন্দোলনে নেমেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। সকালে তারা বিভিন্ন স্থান থেকে শাহবাগ মোড়ে জড়ো হয় এবং জড়ো হওয়ার পর যখন শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে তখন পুলিশের অনুরোধে তারা শাহবাগে জাদুঘরের সামনের সড়কটিতে আসলে এখন বসে আছে। আপনাকে যদি একটু দেখাই, এই সড়কটির সামনে শিক্ষার্থীরা সবাই কিন্তু বসে আছে। এই সড়কটিতে শুধু যান চলাচল বন্ধ, বাকি সড়কগুলোতে যান চলছে। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ 4টি দাবিতে কিন্তু গত 3 মাস ধরে প্রশাসনিক কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম সব বন্ধ রেখে কিন্তু তারা আন্দোলনে নামে। সাম্প্রতিক সময়ে তাদের মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করা হয় যে তাদের দাবিগুলো পুনর্বিবেচনা করে এবং মেনে নেওয়ার বিষয়ে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু এখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি যে তাদের দাবিগুলো আসলে মানা হয়নি, এই কারণে তারা আবারও কর্মসূচি ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছেন। তারা বলছেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন তাদের চলবে। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছেন এবং তারা কিন্তু এই এখন পর্যন্ত মানে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের রেসপন্স কিন্তু করেনি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আরো জানার চেষ্টা করেছি যে আপনারা এই বিষয়ে আন্দোলন সমাধান কি। শিক্ষার্থীরা আমাদের যেটা জানিয়েছেন যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন এই সমস্যা সমাধানে তারা এখানে না আসা পর্যন্ত এবং এর সমাধান না করা পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই শাহবাগ তাদের অবস্থান যেখানে নিয়েছে তার থেকে একটু সামনে শাহবাগ মোড়ে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে, তারপর পুলিশেরও কিন্তু সতর্ক অবস্থান এখানে রয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই 3 মাস ধরে কিন্তু এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা কিন্তু তাদের 4 দফা দাবিতে আন্দোলন করে আসছে এবং সেই আন্দোলন বাস্তবায়ন না হয় কিন্তু আবারও তারা সড়কে নেমেছে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটা কিন্তু তারা আমাদের জানিয়েছে। শাহবাগ থেকে এই ছিল সবশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। আসছে মুদ্রানীতিতে ঋণের সুদ হার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে। নতুন গভর্নরের মুদ্রানীতিতে প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এছাড়া টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রিজার্ভ বৃদ্ধিকেও দেয়া হচ্ছে গুরুত্ব। বিশ্লেষকরা মনে করেন সুদ হারে আর হাত দেয়া উচিত হবে না কেন্দ্রীয় ব্যাংকের। বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের লাগাম টানার অন্যতম পদ্ধতি মুদ্রানীতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মূল্যস্ফীতি নাগালে আনতে নতুন গভর্নর দফায় দফায় নীতি সুদ হার বাড়িয়েছেন। আর এতে বাড়ছে ঋণের সুদ হার, কমছে বেসরকারি খাতের ঋণ, যে কারণে কমছে বিনিয়োগও। এ অবস্থায় চলতি অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতিতে সুদ হার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে। গভর্নর আহসান এস মনসুরের প্রথম মুদ্রানীতিতে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি এবং টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা। বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে সমুন্নত রাখা, টাকার ডিভ্যালুয়েশন অবমূল্যায়ন রোধ করে, দ্যাট ইজ টাকার স্ট্রেংথটা যেটা আমরা ঠিক রাখতে পারি, এবং অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যে কাজ ইনফ্লেশন নিয়ন্ত্রণ করে। এই কয়েকটি বিষয়কে সমন্বয় করেই মুদ্রানীতি ঘোষণা করা।
বিশ্লেষকরাও বলছেন এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সুদহারে কোনো পরিবর্তন আনার পক্ষেও নন তারা। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে এবং সেই ভিত্তিতে হয়তো তারা ভাবতেও পারে যে না, এখন তো আরও একটু বাড়ানো দরকার। পরের দিকে মূল্যস্ফীতির প্রবণতা যদি আরও পরিষ্কার হয়, তখন এই ধরনের সিদ্ধান্ত আর ফার্দার বাড়ানোর সিদ্ধান্ত হয়তো বেশি গ্রহণযোগ্যতা পাবে। তবে তারা বলছেন কেবল মুদ্রানীতি দিয়েই জিনিসপত্রের দামের লাগাম টানা সম্ভব নয়। মুদ্রানীতির বাইরে আর্থিক নীতি, ফিসক্যাল পলিসি যেটা, সেখানেও কিন্তু একই রকম হতে হবে, যে সেখানেও খরচ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মুদ্রানীতি, সংকুচনমূলক মুদ্রানীতি কাজ করবে না। জয়েন্ট উদ্যোগ ছাড়া কিন্তু আমাদের যে মূল্যস্ফীতির লাগাম বেড়েই চলেছে এটা করা সম্ভব না। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় পুরো গাজীপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এখন পর্যন্ত আটক করা হয়েছে ৮১ জনকে। গ্রেপ্তার আতঙ্কে লোকজন শূন্য ধীরাশ্রম এলাকা। শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্ররা। ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শহর ও জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে। সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণ প্রতিরোধ আর রাতে যৌথ বাহিনীর অভিযান ঘিরে থমথমে পরিস্থিতি এখন গাজীপুর জুড়ে। ধীরাশ্রমের বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা। দেশে যে পরিস্থিতি চলতেছে, এতে মনে করেন আমরা সবাই বিভ্রান্ত। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভয় লাগে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলার বাহিরে। আমরা দীর্ঘত দেখি নাই, শুনছি এমন এমন ঘটনা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখনো সন্তুষ্ট নন বৈষম্য বিরোধী ছাত্ররা। এদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক, কিন্তু আসলে প্রশাসনের থেকে আমরা যত দ্রুত আশা করছি, কেন জানি প্রশাসন সেটা পেরে উঠছে না এখনো পর্যন্ত। তবে আমরা চাই খুব দ্রুত ওদেরকে গ্রেপ্তার করা হোক, এবং শুধু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ করে না রাখে ওদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। দ্রুত ছাত্র জনতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিচার চান এলাকাবাসী। একই সঙ্গে শান্তি শৃঙ্খলা ফেরানোর তাগিদ তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে ৩০০ উচ্চ পদস্থ কর্মকর্তার লকারে তল্লাশি চালাতে কেন্দ্রীয় ব্যাংকে গেছে দুদক। সেখানে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মাহবুব, এর আগের ঘন্টায় আপনি জানিয়েছিলেন যে ম্যাজিস্ট্রেট তখন পর্যন্ত উপস্থিত হয়নি, তাই তাদের যেই কার্যক্রম সেটি শুরু করা সম্ভব হয়নি। আদৌ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আফরিন, এরই মধ্যে কিন্তু ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার কথা ছিল তিনিও উপস্থিত হয়েছেন, এবং এই লকারগুলো যে সংশ্লিষ্ট বিভাগের অধীনে আছে সেই সংশ্লিষ্ট বিভাগের যে নির্বাহী পরিচালক তার সঙ্গে কিন্তু তারা আলাপ আলোচনা করছেন বলে আমরা সবশেষ খবর জানতে পেরেছি। এবং আপনি জানেন যে এই লকারগুলো খুলে দেখাটি একটি আসলে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে লকার খোলার যে কাজটি সেটি কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয়। এবং এই লকারগুলো বাংলাদেশ ব্যাংকের ভেতরে খুবই সুরক্ষিত অবস্থায় আছে, এবং সেখানে আসলে গণমাধ্যম কর্মীদের যাওয়ার বা প্রবেশের সেই সুযোগটিও আসলে নেই। তো সে কারণে আসলে সবশেষ এখন আসলে লকারগুলো খোলা হয়েছে কিনা বা শুরু হয়েছে কিনা সেটি আমি আপনাকে এই মুহূর্তে জানাতে পারছি না, কিন্তু সবশেষ আমরা যেমনটা জেনেছি এই সংশ্লিষ্ট বিভাগের যিনি নির্বাহী পরিচালক আছেন তার সঙ্গে কিন্তু তারা বৈঠক করে একটি পরিকল্পনা করছিলেন। আর আপনি জানেন যে প্রায় ৩০০টি লকার কিন্তু অনুসন্ধান চালানো হবে, যেটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এর আগে আমরা দেখেছি গেল ২৬শে জানুয়ারি সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু চৌধুরী বা এসকে সুর চৌধুরী তার যে লকারটি খোলা হয়েছিল সেটিও কিন্তু দীর্ঘ সময় নিয়েই আসলে অনুসন্ধান করা হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে বলা যায় আসলে ৩০০টি লকার সেটি হয়তো একসাথে একদিনে খুলে দেখা আসলে খুবই সহজ প্রক্রিয়া নয়। তো সেটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া হবে, কিন্তু সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছে সেটি বলা যায়, কারণ দুর্নীতি দমন কমিশনের
পরিচালকের নেতৃত্বে যে দলটি এসেছে তারা কিন্তু সেই প্রক্রিয়াটি শুরু করেছে। আজকে আসলে কতটি লকার খোলা হলো এবং এই সব লকারে কি পাওয়া গেল সেই তথ্যগুলো কিন্তু আসলে এই টিমটি যখন বের হবে এবং আমরা যখন তাদের সাথে কথা বলবো তখন কিন্তু জানা যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে লকার অনুসন্ধানের যে দলটি ঢুকেছে তাদের সবশেষ তথ্য। মাহবুব, আপনাকে ধন্যবাদ। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি পুরোপুরি ভেঙে নতুন ভবন করে জুলাই আগস্ট শহীদদের পরিবারের নামে বরাদ্দ দেওয়ার দাবি করেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, শেখ হাসিনার দুঃশাসনের সময় কথা বলতে পারতেন না, এখন সময় এসেছে ভালো কিছু করার। ৫ই ফেব্রুয়ারি রাতে বাড়িটি ভাঙার পর থেকে প্রতিদিনই দল বেঁধে মানুষ আসছেন, ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে বলছেন নানা কথা। ৫ই ফেব্রুয়ারির ঘটনার পর থেকে ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িটি। পুরোপুরি ভাঙা হয়নি, সেই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। রবিবার সকাল থেকেও ছিল সেই দৃশ্য। ভাঙা বাড়ি দেখতে এসে সাধারণ মানুষ বলছেন, দুঃশাসনে এতদিন অতিষ্ঠ ছিলেন তারা, প্রাণ খুলে কথা বলতে পারতেন না। কি অবস্থা ছিল এক সময়, কি রাজকীয়, এখন মহাশ্মশান পরিণত হয়েছে। ছাত্ররা অনেক ভালো কাজ করছে, ফেসিবাদে সবাই ধ্বংস করে দিচ্ছে। অনেক আগ্রহ ছিল আগে, মানে শেখ মুজিবুরের বাড়ি দেখবো, কিন্তু আমাদের দেখতে পারছি না। ফেসিবাদে এরকম টিকে করে রাখছিল, বোঝা গেছে রাস্তাটাই ওনার বাবার কিনা, এই রাস্তাটা বন্ধ করে রাখছিল। বাড়ি থেকে কেউ নিয়ে যাচ্ছেন ইট, কেউ বা কষ্ট করে খুলে নিচ্ছেন রড। প্রত্যেকে আমরা মনে কোপ আছে, এই জন্য আমরা আইছি পাঠাইবো এটা, যাতে আর বাংলাদেশও না আইতে পারে, আর এরকম ধরনের যাতে আচরণ আর কোনো সরকার না করতে পারে। ভবনটি পুরোপুরি নিশ্চিহ্ন করে সেখানে জুলাই আগস্টের শহীদদের পরিবারের নামে বরাদ্দ করার দাবি করেছেন কেউ কেউ। ছাত্রলীগ ফুটবলের থেকে জোর করে খাইতো, টাকা দিত না। এসব ক্ষোভের কারণে মানুষের অনেক অত্যাচার করছে স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা। বিদেশে যায় ওই উস্কানি মূলক ওই যে ভাষণ দেওয়ার কথা বলার কারণে তখন মানুষে উত্তেজিত হইয়া তখন এটা করছে আর কি। শেখ হাসিনা দুঃশাসনের ক্ষোভে ছাত্র জনতা ৩২ নম্বরের বাড়িটি ভেঙেছে বলে মনে করেন দেখতে আসা মানুষ। মাহফুজা বৃষ্টি, ডিভিসি নিউজ, ঢাকা। বিপিএল এর জোড়া ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এখন নিজ বিভাগে। দুপুর ২টা থেকে শুরু হবে ফ্যান মিট আপ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২০২৪ ও ২০২৫ বিপিএল এর ট্রফি নিয়ে বরিশালবাসীর সাথে চলবে সেলিব্রেশন। আয়োজন করা হয়েছে কনসার্টেরও। ইভেন্ট কভার করতে এই মুহূর্তে বরিশালে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। পাপন, আয়োজনে কি পরিমাণ সমর্থক হাজির হয়েছে, সেই সাথে উন্মাদনা কেমন দেখছেন, পুরো চিত্রটি আমাদের কাছে তুলে ধরবেন। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি ফরচুন বরিশালের হোম অর্থাৎ বরিশালের বেলস পার্কে। সেই বেলস পার্কে কিন্তু এখন এই দুপুরের কড়া রোদেও কিন্তু প্রায় 1000 মতো দর্শক কিন্তু জড়ো হয়েছে। আর কিছুক্ষণ পরে হয়তো পুরো টিভি চলে আসবে এখানে, অর্থাৎ সংবর্ধনা স্থলে। আমরা যতটা জানতে পেরেছি এখন থেকে মিনিট 15 আগে কিন্তু বরিশালে এসে পৌঁছেছে ফরচুন বরিশাল টিম, অর্থাৎ তামিম ইকবালরা এখন বরিশালে, এবং দর্শকরা যথারীতি আগ্রহ ভরে অপেক্ষা করছে তাদের জন্য। আজকে সংবর্ধনা শেষে একটি কনসার্টও রয়েছে। সব মিলিয়ে ফরচুন বরিশালকে কেন্দ্র করে আনন্দের একটা বন্যা বইছে বরিশালে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। এবং আমরা যতদূর দেখতে পেরেছি যে বিভিন্ন রঙে বিভিন্ন সেজে আসলে দর্শকরা উপস্থিত হয়েছেন বেলস পার্কে, এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় ক্রিকেটারদেরকে দেখার ইচ্ছায়। এবং তারা আরও একটি বিষয় আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে পরপর টানা 2টো ট্রফি জয়ে বরিশালবাসীকে আসলে তামিম ইকবালরা গর্বিত করেছে, এবং সেই গর্বিত করার বিষয়টিকে আসলে তারা সামনে রাখতে চান। এবং বরিশাল যথারীতি বাংলাদেশের মধ্যে অন্যতম ইতিহাস ঐতিহ্যের স্থান করে আছে, এবং ভবিষ্যতে এই সমৃদ্ধকে আরও এগিয়ে নেবে বরিশাল নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, বিশেষ করে ক্রিকেটে। এবং সেই ক্রিকেটের যে শক্তিমত্তা তারা কিন্তু দেখিয়েছে। এর মধ্যে কিন্তু কিছু দর্শক আমাদের সাথে কথা বলেছেন যারা, তারা কিন্তু জানিয়েছেন যে বিপিএল এর ম্যাচ তারা আসলে বরিশালে দেখতে চান, যেহেতু ফরচুন বরিশাল টানা 2বার আসলে
ট্রফি জিতেছে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে তারা আসলে প্রত্যাশা করেন যে বিপিএল এর ম্যাচগুলো অন্তত বরিশালে খেলার ব্যবস্থা হোক, আগামী বিপিএল যাতে করে তারা আসলে নিজেদের মাঠে বসে খেলা দেখতে পারে, সেই রকম একটা আবেদন তারা জানিয়েছেন আসলে আমাদের মাধ্যমে বিসিবির কাছে। জানি না বিসিবি আসলে এইগুলো নিয়ে কখনো ভেবেছে কিনা কিংবা সম্ভব কিনা, কেননা কিছু কিছু সমস্যা কিন্তু রয়ে গেছে, যেখানে আসলে 5 স্টার হোটেল কিংবা যাতায়াত ব্যবস্থা, এয়ারপোর্ট, এগুলো আসলে মানে যদি সম্ভব হয় তাহলেই কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটারদেরকে মানে বাসস্থানের ব্যবস্থা করা গেলে তবেই কিন্তু আসলে এই ধরনের ম্যাচ আয়োজন করা সম্ভব। সেই জায়গা থেকে আসলে বরিশালের মানে অবস্থা কি সেটা হয়তো বিসিবি নিশ্চয়ই ভেবে দেখবে, এবং দর্শকরা যথারীতি মানে প্রত্যাশা করতেই পারেন, তারা কিন্তু করছেন যে ব্যবস্থাটা অন্তত করা হোক, উদ্যোগটা আসলে নেওয়া হোক। বরিশালে অন্তত বরিশালের মানুষ যারা ক্রিকেট পাগল, বরিশাল তাদেরকে বিপিএল থেকে 2বার টানা ট্রফি জিতেছে, এবং বরিশালের মানুষ এই যে ক্রিকেটার প্রতি তাদের দিকে কথা চিন্তা করে অন্তত বরিশালে ম্যাচ রাখা হোক। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। আফরিন। পাপন, আপনাকে ধন্যবাদ। বিদ্রোহ করা 18 ফুটবলার ছাড়াই কমপক্ষে 35 নারী ফুটবলারের সাথে চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে বাফুফে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মুশফিক, চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা, সেই সাথে আসলে যে 18 ফুটবলার বিদ্রোহ ঘোষণা করেছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? কার্যকর হয়েছে কিনা আসলে আপনাকে জানাতে চাই যে বিদ্রোহ করা নারী ফুটবলার যে 18 জন পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে চাইছেন না, এবং এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন থেকে কিন্তু আলাপ আলোচনা চলছে। এবং আপনি জানেন গত 30 তারিখে প্রথম সন্ধ্যাবেলায় মেয়েরা প্রথম একটা সংবাদ সম্মেলন করে, এবং সেখানে তারা খুব কঠোরভাবে জানিয়ে দেয় গণমাধ্যমকে যে তারা পিটার বাটলারের অধীনে ট্রেনিং করতে চান না, হয় পিটার থাকবেন অথবা তারা থাকবেন। এমন একটা পরিস্থিতিতে কিন্তু একটি বিশেষ কমিটি গঠন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং সেই বিশেষ কমিটি দীর্ঘ 5 দিন আলাপ আলোচনা করে, প্রত্যেকটা প্লেয়ারের সাথে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে এবং দলগতভাবে জিজ্ঞাসাবাদ করে। এরপর কিন্তু তদন্ত কমিটি অর্থাৎ বাফুফের গঠন করা বিশেষ কমিটি একটি প্রতিবেদন জমা দিয়েছেন বাফুফের সভাপতি বরাবর। এটা জমা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবারে, এবং গত বৃহস্পতিবার সন্ধ্যায় যখন রাত্রি 9টা নাগাদ যখন এই প্রতিবেদন জমা দেওয়া হয়, তারপরে কিন্তু রাত্রি 10টা নাগাদ বাফুফের ভবনে সভাপতি তাবিদ আওয়াল আসেন, এবং প্রত্যেকটা মেয়ের সাথে আবারও আলাদা আলাদা ভাবে বসে কথা বলেন, একত্রিত ভাবে বসে কথা বলেন, এবং মেয়েদেরকে অনুরোধ করেন যে তারা যেন ট্রেনিং এ ফেরত যায়। কিন্তু শেষ পর্যন্ত মেয়েরা শনিবারের যে 2টি সেশন ছিল সেই 2টি সেশনে একটিতেও অংশগ্রহণ করেনি, এবং তাবিদ আওয়াল মেয়েদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে তারা যখনই চাইবেন তখনই এই ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে পারবেন। যদিও তারা বাফুফে ভবনে, আমার পেছনে যে ভবনটা দেখছেন এই ভবনটি 4 তলাতেই অবস্থান করছে। এরপরে তারা অংশগ্রহণ না করার পরেও আজ যেটা আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে ক্যাম্পে থাকা বাকি যে মেয়েরা রয়েছেন তাদের সাথে চুক্তি সম্পাদন করতে যাচ্ছেন বাফুফের সভাপতি, অর্থাৎ বাফুফের মূল যে কমিটি রয়েছেন তারা, যে মেয়েরা এই ফুটবল ফেডারেশনে কি ধরনের সুবিধা পাবে, কি কি সুবিধা পাবে, তাদের বেতন কত হবে, তাদের বেতনের স্ট্রাকচার কি হবে, কোন বয়সের ভিত্তিতে নাকি পারফরমেন্সের ভিত্তিতে, সেই বিষয়গুলি কিন্তু চূড়ান্ত করা হবে। এবং এই বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত যে দলটি বিদ্রোহ করছে 18 জন, কিন্তু তার বাইরেও আরো কিছু খেলোয়াড় রয়েছে যারা সাবজয়ী দল, সেই সাবজয়ী দল থেকে 12 জনের নাম এসছে এখানে। আফিদা খন্দকার, শাহেদা রিপা, স্বপ্না রানী, এরা রয়েছেন এখানে। এর বাইরে যতটুকু জানা গেছে যে বাকিদের সাথে আলাপ আলোচনাগুলো শেষ করে এটা কিন্তু চূড়ান্ত করা হবে। আজকে বাফুফের সভাপতি বাফুফের ভবনে এসেছেন এবং তিনি এই কাগজপত্রগুলো যাচাই বাছাই করবেন, সেখানে পরিমার্জন করার থাকে তা করবেন, এবং আগামীকাল বা পরশুর মধ্যে উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ এই মেয়েদের সাথে তাদের হাতে কিন্তু এই চুক্তিপত্র দিয়ে দেবেন। এর বাইরে যেটা কথা, যে বাফুফে সবসময় উদাত্ত আহ্বান জানিয়ে রেখেছে এই বিদ্রোহ করা 18 ফুটবলারদের কাছে যে তারা যে কোনো সময় চাইলেই কিন্তু এই চুক্তির আওতায় আসতে পারে, তাদের জন্য বাফুফের দরজাটা কিন্তু খোলা রয়েছে। এখন সেই সিদ্ধান্তটা কিন্তু দেবে সেই মেয়েরাই যারা বিদ্রোহ করে আসছে, তারা
যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে কিন্তু বাফুফের কোনো আপত্তি নেই তাদেরকে এই চুক্তির আওতায় আনতে। মুশফিক, আপনাকে ধন্যবাদ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।